আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভুতুড়ে বাগানবাড়ি পার্ট 2 গল্পটি আমরা শুনব। তো আমরা দেরি না করে সরাসরি ঘটনায় চলে যাই। কয়েক মাস হচ্ছে পরেশবাবু শহর ছেড়ে গ্রামে চলে এসেছেন। গ্রামের পরিবেশ তিনার কাছে খুব প্রিয়, কেননা তিনি গ্রামের পরিবেশেই বড় হয়েছেন। গ্রামের স্কুল কলেজ থেকে উচ্চ ডিগ্রি লাভ করেছেন। কেবলমাত্র চাকরির সুবাদে তিনাকে গ্রাম ছেড়ে অদূরবর্তী শহরে চলে যেতে হয়েছিল। পরেশবাবু গ্রামে ফিরে এসে প্রথমে একটি পুরনো বাড়িতে ওঠেন। বাড়িটি পরেশবাবুর পৈতৃক নিবাস, তিনার পূর্বপুরুষদের হাতের তৈরি। বাড়িটির চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা, বলতে গেলে একদম পুরনো আমলের বাংলো বাড়ি। বাড়ির দেয়ালগুলো একেবারে মরিচা ধরে গেছে। রান্নাঘরে কাঠের তৈরি কয়েকটি আলমারি ও আসবাবপত্র পড়ে আছে, যেগুলো ধীরে ধীরে ঘুণ ধরে গেছে। বাড়ির পেছনের দিকে ছোট একটা পুকুর আছে। পুকুরটি ময়লা আবর্জনা আর কচুরিপানায় ভর্তি। এছাড়া পরেশবাবু যে বাড়িতে বসবাস শুরু করেছেন, সেই বাড়িটি বহুদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে বিদ্যুতের তেমন কোনো ব্যবস্থা নেই। রাত হলেই সন্ধ্যার থেকে চারিদিকে খুটখুটে অন্ধকার। বাড়ির বাইরের দিকে যেতে হলে টর্চ লাইট জ্বালিয়ে যেতে হয়। তারপরে পরেশবাবু এমন পরিস্থিতির মধ্যে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করে বসবাস শুরু করেন। পরেশবাবুর পরিবারের সদস্য সংখ্যা 5 জন। স্ত্রী অঞ্জলি রায়, 2 ছেলে তাপস ও প্রদীপ কুমার এবং বৃদ্ধ মা পারমিতা ঘোষ। পরেশবাবুর 2 ছেলে তাপস ও প্রদীপ কুমার দুজনে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী। ইন্টারমিডিয়েট পরীক্ষা বাড়তি চাপে তাদের অনেকে সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে হয়, এমনকি তাদের খেলাধুলো করার সুযোগ পর্যন্ত হয়ে ওঠে না। পরেশবাবুর খুব ইচ্ছা 2 ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে দেশের সুনাগরিক হিসাবে গড়ে তুলবেন, যাতে করে তিনার 2 ছেলে ভবিষ্যতে গ্রামের সহজ সরল মানুষদের পাশে দাঁড়াতে পারেন এবং তাদের দুঃখ কষ্টগুলো ভাগ করে নিতে পারেন। তারই পরিপ্রেক্ষিতে পরেশবাবু তিনার 2 ছেলেকে রঞ্জিত স্যারের কোচিং সেন্টারে ভর্তি করে দেন। রঞ্জিত স্যারের কোচিং সেন্টারটি বাগানবাড়ি থেকে একটু দূরে কলেজের পাশে অবস্থিত। কোচিং সেন্টারটি খুবই মনোরম পরিবেশ, শিক্ষা অর্জন করানোর গুণগত মান খুবই ভালো। প্রতিদিন তাপস ও প্রদীপকে বাগানের রাস্তা দিয়ে রঞ্জিত স্যারের কোচিং সেন্টারে পড়তে যেতে হয়। বাগানের রাস্তাটি ছিল খুবই ভয়ঙ্কর। রাস্তার 2 পাশে বড় বড় গাছপালা আর লতাপাতায় ঘেরা। দিনে দুপুরে রাস্তা দিয়ে একা একা বাড়ি ফেরা খুব কষ্টসাধ্য হয়ে যায়। পায়ে হেঁটে বাড়ি ফিরতে গেলেও কেমন যেন গা ছমছম করে ওঠে। এই জন্য পরেশবাবু প্রতিদিন তাপস ও প্রদীপকে রঞ্জিত স্যারের কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে আসতেন, আর লেখাপড়া শেষ হয়ে গেলে তাদেরকে সাথে করে বাড়ি নিয়ে আসতেন। একদিন পরেশবাবু তাপস ও প্রদীপকে বিকালের দিকে রঞ্জিত স্যারের কোচিং সেন্টারে পৌঁছে দিয়ে আসেন। তারপর তিনি বিশেষ কাজের জন্য বাজারে ছুটে যান। কিন্তু সেদিন পরেশবাবু বাজার থেকে বাড়ি ফিরে গিয়ে সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথার কারণে থরথর করে কাঁপতে থাকেন, যার ফলে সেদিন তিনি তাপস ও প্রদীপকে বাড়ি নিয়ে আসতে পারেননি। এদিকে কোচিং শেষ করে তাপস ও প্রদীপ বাড়ি ফেরার জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে থাকে। পথ পানে চেয়ে থাকে কখন যে বাবা নিতে আসবে। কিন্তু সেদিন সন্ধ্যা গড়িয়ে অনেক রাত হয়ে যায়। চারিদিকে খুটখুটে অন্ধকার নেমে আসে। রাতের আকাশে কোনো তারকারাজি দেখা যাচ্ছিল না, কোথাও কোনো সাড়া শব্দ নেই। তবুও এমন পরিস্থিতির মধ্যে সেদিন তাপস ও প্রদীপকে কেউ নিতে এলো না। এদিকে তাপস ও প্রদীপকে কেউ নিতে না আসার কারণে তাপস প্রদীপকে বলছে, দাদাভাই প্রদীপ, আজকে আমাদের বাবা নিতে আসেনি, তাতে কি হয়েছে? চল স্যারের বাসা থেকে একটা টর্চ নিয়ে আমরা 2 ভাই বাড়িতে ফিরে যাই। আমাদের কপালে যা আছে তাই হবে। কিন্তু প্রদীপ তাপসের প্রস্তাবে রাজি হলো না, কারণ সেদিন ছিল অমাবস্যার রাত। চারদিকে খুটখুটে অন্ধকার। বাড়ি ফেরার সময় পথের মধ্যে সমস্যার সম্মুখীন হতেই হবে।
তারপরে তাপস ছিল খুবই সাহসী আর জেদি। সে জোরপূর্বক প্রদীপকে বাড়ি ফেরার জন্য ম্যানেজ করে। কোনো উপায় না পেয়ে প্রদীপ তাপসের পিছনে পিছনে হাঁটতে থাকে। কিছু পথ হাঁটার পর প্রদীপের পিছন থেকে কে যেন গলা হাঁকিয়ে বলে, প্রদীপ, আমাকে বাঁচাও, ওরা আমার পরিবারের পরিজনকে মেরে ফেললো, আমার সব সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে গেল। হঠাৎ পেছন থেকে আর্তনাদ শুনে প্রদীপ ভয় পেয়ে গেল, আর ভয় পেয়ে তাপসকে বলল, ভাই তাপস, আমার পেছন থেকে কে যেন ডাকছে। প্রদীপের কথা শুনে তাপস তখন এদিক ওদিক টর্চ লাইট মারল, কিন্তু সেই মুহূর্তে তাপস কাউকে দেখতে পেল না। কাউকে খুঁজে না পাওয়ার কারণে তাপস ব্যাপারটায় বেশি গুরুত্ব দিল না। অতঃপর তারা পুনরায় হাঁটা শুরু করলো। কিছু পথ অতিক্রম করার পর আবার তাদের পিছন থেকে বলতে থাকে, আমাকে বাঁচাও, ওরা আমার পরিবার পরিজনকে মেরে ফেললো, আমার সব সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে গেল। এমন আর্তনাদ শুনে প্রদীপের মতো তাপসও ভয় পেয়ে গেল। হঠাৎ সে চমকে উঠল। পুনরায় সে টর্চ লাইট জ্বালিয়ে এদিক ওদিক আর্তনাদকারীকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু কাউকেই খুঁজে পেল না। এমন পরিস্থিতির মধ্যে তাপস ও প্রদীপ কোনো মতে বাড়ি ফিরে এসে রাস্তার মধ্যে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার কথা তাদের বাবার সাথে সব খুলে বলল। তাপস ও প্রদীপের কাছে রাস্তার মধ্যে ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার কথা শুনে পরেশবাবু চমকে উঠলেন। তিনিও ভয় পেয়ে গেলেন, কেননা পরেশবাবু জানেন এই অদ্ভুত আর্তনাদ কোনো মানুষের নয়, এই অদ্ভুত আর্তনাদ অশুভ আত্মার আর্তনাদ। বাগানের রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় মাঝে মধ্যে তিনাকেও পিছন থেকে নাম ধরে ডাকতেন, কিন্তু তিনি পিছনের দিকে না তাকিয়ে বাড়ি চলে আসতেন। একটু পর পরেশবাবু তাপস ও প্রদীপকে সাহস জুগিয়ে বললেন, তাপস ও প্রদীপ, ভয়ের কোনো কারণ নেই, আমি তোমাদের কথা বুঝতে পেরেছি। রাস্তার মধ্যে যে আর্তনাদ শুনতে পেয়েছিলে সেই আর্তনাদ অশুভ আত্মার আর্তনাদ। এরা সাধারণত পুরনো বাগান বাড়ি কিংবা বটগাছে বসবাস করে। আমার মনে হয় এদের বসবাসের স্থানটি কেউ দখল করে নিয়েছে, যার কারণে তোমাদের একলা পেয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করেছে। যাই হোক, আমি আগামীকাল তোমাদের সাথে রাস্তায় ঘটে যাওয়া অদ্ভুত ঘটনার রহস্যের কথা গ্রামের মানুষের কাছে তুলে ধরব এবং এই সমস্যার সমাধান করার চেষ্টা করব। এইসব কথা বলার পর পরেশবাবু রাতের খাবার খেয়ে বিশ্রাম নেওয়ার জন্য বাড়ির ছাদে ঘুরতে গেলেন। পরেশবাবু ছাদে পৌঁছানো মাত্র কে যেন তিনাকে পিছনে আর্তনাদ কণ্ঠে বলছে, পরেশবাবু, আমাকে বাঁচান, আপনার মতো পরোপকারী লোক এই গ্রামে একটাও নেই, আমি খুব বিপদের মধ্যে আছি। এই কথা শুনে পরেশবাবু চমকে উঠলেন আর মনে মনে বলতে থাকলেন, তাপস ও প্রদীপের কথা তো আসলেই সত্যি। সন্ধ্যার দিকে ওরা দুই ভাই আমাকে যা বলল তাই তো আমার সাথে মিলে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে পরেশবাবু সেদিন সারা রাত ঘুমাতে পারেননি। পরের দিন সকালে পরেশবাবু অশুভ আত্মার আর্তনাদের রহস্য সন্ধান জানতে প্রতিবেশী কার্তিকবাবুকে সব খুলে বললেন, কিন্তু কার্তিকবাবু ভৌতিক গল্প শুনে কোনো কিছু সন্ধান দিতে পারলেন না। তখন পরেশবাবু পুনরায় কার্তিকবাবুকে বললেন, কার্তিকবাবু, এই অজানা রহস্য সম্পর্কে গ্রামের কেউ কি বলতে পারবে? সেই মুহূর্তে কার্তিকবাবু পরেশবাবুকে বললেন, পরেশবাবু, আপনার এই রহস্যময় তথ্য পেতে হলে আমার রমেশ কাকার কাছে যেতে হবে। একমাত্র তিনিই অশুভ আত্মার আর্তনাদের রহস্য সম্পর্ক তথ্য দিতে পারেন। চলুন এখনই ওনার কাছে যাওয়া যাক। অতঃপর কার্তিকবাবু পরেশবাবুকে নিয়ে রমেশ কাকার বাড়িতে গেলেন। তারপর রমেশ কাকার কাছে রহস্যময় আর্তনাদের কথা কার্তিকবাবু ও পরেশবাবু খুলে বললেন। রহস্যময় আর্তনাদের কথা শুনে রমেশ কাকা বললেন, তাহলে তোমরা আমার কাছে একটা গল্প শোনো। বহুদিন আগের কথা, বাগান বাড়ির মধ্য দিয়ে যে রাস্তা চলে গিয়েছে সে রাস্তার পাশে ছিল আমার পূর্বপুরুষের একটা বিশাল বড় বটগাছ। যে বটগাছে বসবাস করত অশুভ আত্মা তথা ভূত পেতনির দল। ওরা কোনোদিন কারো ক্ষতি করত না, বরং ওরা যতদিন আমাদের অঞ্চলে ছিল ততদিন আমাদের অঞ্চলে কোনো অভাব দেখা দেয়নি। কিন্তু হঠাৎ করে একদিন আমাদের গ্রামে প্রবেশ করলো কিছু দুষ্ট চক্রের দল। তারা গ্রামের সহজ সরল মানুষের ভয় ভীতি দেখে দিনে দুপুরে রাস্তার ধারে বড় বড় গাছপালা কেটে নিয়ে যেত। এমনকি ভূত পেতনিদের বসবাসের ওই বটগাছটি তারাও একদিন কেটে নিয়ে গেল। গ্রামের বহু মানুষ বটগাছটি কাটার সময় বাধা সৃষ্টি করেছিল, কিন্তু তারা কেউ গ্রামের সরল সরল মানুষের কথা শোনেনি, যার ফলে সেদিন থেকে ওই বাগান বাড়ির রাস্তা দিয়ে চলাফেরা করতে গেলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।